কাজের প্রতিশ্রুতিগুলির মধ্যে নিজেকে পুনরুজ্জীবিত করার জন্য প্রকৃতি এবং তাজা বাতাসের ঘেরা নির্জনে সপ্তাহান্তে কাটানোর জন্য একটি নির্মল জায়গা খুঁজছেন? শহুরে জীবন থেকে দূরে একটি শান্ত স্বপ্ন, যার প্রতিটি পদক্ষেপের কোলাহল এবং তাড়াহুড়োকে পেছনে ফেলে মনকে প্রশমিত ও মুক্ত করতে এবং তার সৌন্দর্যে নিজেকে আলিঙ্গন ও আত্মাকে পুনরুজ্জীবিত করতে চাইছেন? কোলাহল এড়িয়ে প্রকৃতির আলিঙ্গনে মৃদু বাতাসে মন জুড়িয়ে নীলাভ আকাশের তলে বাতাসে উঠতে থাকা পাখির গান আর সমুদ্রের গোঙানির স্রোতে ঘুরে বেড়াতে চাইছেন? তাহলে এই ভিডিও আপনারই জন্য। সপ্তাহান্তে বন্ধুদের বা প্রিয়জনের সাথে শান্ত সমুদ্রের পাশে ঘুরে বেড়ানো ও প্রকৃতির দ্বারা ঘেরা এই প্রয়োজনীয় অক্সিজেন এবং শান্তি প্রদান করতে পারা এই জায়গার নাম হলো লালগঞ্জ সমুদ্র সৈকত। পরিকল্পনা মাফিক ভোর 5টায় বাড়ি থেকে রওনা দিয়েছিলাম। লালগঞ্জ এবং বকখালির দূরত্ব ছিল 170 কিলোমিটারের মতো। গুগল সময় ধার্য করেছিল 5 ঘন্টা। আর এই যাত্রাপথ অতিক্রম করছিলাম বিদ্যাসাগর সেতু হয়ে NH-12 ধরে জোকার স্বামী নারায়ণ মন্দিরের পাশ দিয়ে কলকাতা ডায়মন্ড হারবার রোড হয়ে। গুড মর্নিং। ট্রেন বাস ছেড়ে পুনরায় আমি আবার আমার পঙ্কিরাতে, আর আজকে আছে আমার সেই 7 লাইফ লাইনের একজন সব থেকে আমাদের গ্রুপের লাজুক এবং ভদ্র ছেলে অভিক। আর আমরা যাচ্ছি লালগঞ্জ সমুদ্র সৈকতে। অ্যাকচুয়ালি সেই শিয়ালদাতে কর্মরত অবস্থায় খেতাম এই পেটাই পাওয়াটা, আর এইখানে দাঁড়িয়ে আমরা আমাদের ব্রেকফাস্ট সেরে দিচ্ছি। ব্রেকফাস্ট করি, এখান থেকে পুনরায় যাব আমাদের আবার গন্তব্য দিকে। এই ভাইয়ের কাছে এসেছি, এই ভাইয়ের দোকানেই পেটাই পাওয়াটা খেলাম। ভাইয়ের নাম হচ্ছে জয়। তো এইখান দিয়ে যখন আপনারা আসবেন, এটা হচ্ছে অ্যাকচুয়ালি স্বামী যে নারায়ণ মন্দির আছে ঠিক তার আগেই পড়বে, এবং খুব সুন্দর স্বাদ এনার পরোটায়। যখন এদিকে এই পরোটায় আসবেন অবশ্যই এই দোকানে একবার এই পরোটা টেস্ট নিয়ে যাবেন। এই যে ডান দিকের রাস্তাটা, এটা চলে যাচ্ছে ডায়মন্ড হারবার দিয়ে, আর এই বাঁ দিকের রাস্তা ধরে কাকদ্বীপ। তো আমরা এই বাঁ দিকের রাস্তা ধরে সোজা কাকদ্বীপের দিকে যাব। চা চাই, চা অনেকক্ষণ চালালাম। এখনো এখান থেকে কাকদ্বীপের দূরত্ব দেখাচ্ছে 21 কিলোমিটার। আমার বন্ধু গেছে হালকা হতে, মানে ছোট বাইরে। আর এইখানে চায়ের দোকানে একটা চা বিরতি, 10 মিনিট দাঁড়াবো, দিয়ে তারপর যাব লালগঞ্জ সি বিচের দিকে। কাকদ্বীপের দূরত্ব 21, আর তারপর নামখানা আরও 10 কিলোমিটার, আর তারপর অলমোস্ট 20 কিলোমিটার কভার করে পৌঁছতে হবে লালগঞ্জ সি বিচ। যাত্রাপথে পেয়ে গেলাম 100 বছরের পুরনো এই শ্মশানকালী মায়ের মন্দির। আনুমানিক 1918 সালে প্রতিষ্ঠিত এবং 2005-এ নতুন করে গড়ে তোলা হয় এই মায়ের মন্দির। কাকদ্বীপে মূলত মৎস্যজীবীরা বসবাস করে, তাই গভীর সমুদ্রে যাওয়ার আগে ও ফিরে এসে এই মায়ের মন্দিরে পুজো দেওয়া হয়। এছাড়া আশেপাশে বিয়ে মানেই এই শ্মশানকালী মায়ের মন্দির। এসে পৌঁছলাম কাকদ্বীপে, বাট এখানে না দেখতে পাচ্ছি কাক, না কোনো আইল্যান্ডের মধ্যে ঘেরা। জোকস অ্যাপার্ট, বাট এখনো যেতে হবে 36 কিলোমিটার। সময় লাগবে 50 মিনিট। এই সোজা রাস্তা ধরেই যেতে হবে লালগঞ্জ সি বিচের দিকে।
ব্রিজটা ক্রস করে এলাম। এটা অ্যাকচুয়ালি নামখানা ব্রিজ, আর ওই দূরে দেখা যাচ্ছে হাতানিয়া দেওয়ানিয়া নদী। অ্যাকচুয়ালি ওইখান থেকেই যে দূরে ব্রিজটা দেখা যাচ্ছে, ওই ব্রিজটা টপকেই বকখালি যাবার সমস্ত নৌকা এপারে আসে, যে টুয়ার্স এপাশ দিয়ে পেরিয়ে যায় বকখালির দিকে। আর আমাদের গন্তব্য এই রাস্তাতেই, আর বাকি দূরত্ব এখনো 22 কিলোমিটার মতো। হয়তো এতক্ষণ পর মানে আমার বা আমার বন্ধুর যেরকম পছন্দের রাস্তা বা যেরকম পরিবেশ সেরকম হয়তো পেলাম। 7 কিলোমিটার মতো রাস্তা ভালো, সেই জন্য সময় ধার্য করেছে 12 মিনিট। আর এইটাকে ডান দিক দিয়ে যেতে হবে সেই রাস্তা দিকে। কলকাতা কাকদ্বীপের NH-12 বোতলের রাস্তার গাড়ি চালিয়ে প্রাণ হাঁপিয়ে উঠেছিল, আর তার ক্লান্তি দূর করে দিল এখানকার এই গ্রাম্য পরিবেশ। দেখুন এই রাস্তাটাই কিন্তু আপনাকে যেতে হবে লালগঞ্জ সমুদ্র সৈকতের দিকে। এখান থেকে একটু খারাপ রাস্তা পড়বে, তবে কিছু করার নেই, একটাই রাস্তা, আপনাকে অ্যাডজাস্ট করতেই হবে। প্রধান রাস্তার বাম দিক থেকে 7 কিলোমিটার সুন্দর গ্রাম্য রাস্তা পেরিয়েই আপনাকে আসতে হবে এই লালগঞ্জ সমুদ্র সৈকতে। ফাইনালি এসে পৌঁছলাম এই নামখানার লালগঞ্জ সমুদ্র সৈকতে। একদম ফাঁকা উন্মুক্ত একটা ভার্জিন দ্বীপ, কেউ নেই এখানে। আর এখানে অজস্র লাল কাঁকড়া দেখুন, হোপফুলি দেখা যাচ্ছে। সামনে গেলেই এটা কিন্তু গর্তে ঢুকে যাবে। দূরে লাল কাঁকড়াগুলো আমাদেরকে দেখে গর্তে ঢুকে যাচ্ছে, স্বাভাবিকই, কেননা এখানে মানুষ কি জিনিস ওরা হয়তো জানে না। এবং অসম্ভব সুন্দর, এরকম একখানা পড়ে আছে এখানে। আপনি যেখানেই যাবেন সেই কৃষ্ণচূড়া ফুলের মতো এর এখানে সারি সারি লাল কাঁকড়া পড়ে আছে। আর ওই দূরে দেখা যাচ্ছে সমুদ্র, মধ্যখানে একটা চড়া, তারপর লম্বা সমুদ্র। কিন্তু এখানে একটা ছোট্ট প্রবলেম আছে। আমি চান্দিপুর বিচে গেছিলাম, চান্দিপুর বিচে একদম সমুদ্র সৈকত এবং সমুদ্রের যে মেন পার, মানে সমুদ্রের জল পর্যন্ত, যেখানে সমুদ্রের জল আসছে সেইখান পর্যন্ত কিন্তু আপনার বালি ছিল, আর এখানে কিন্তু পলি আছে, যার ফলে সামান্য কিন্তু আপনার পায়ে
পাঁকের মতো পলি লেগে যেতে পারে। তবে যাব, হ্যাঁ দেখে বোঝা যাচ্ছে যে জোয়ারের টাইম, কেননা জল বাড়ছে, তবুও ওইখানটা যাব। আমি কিছুক্ষণ আগে বললাম যে চাঁদিপুর বিচে যেমন বালি ছিল, এখানে কিন্তু বালি নেই, এখানে আছে পলি। এ দেখুন, পা কিন্তু ঢুকে যাবে। সো পলি মাটিতে এখানে কিন্তু পা ঢুকে গেলে তারপর আপনাকে ওই দূরে সমুদ্রের জল, মানে সমুদ্রের জলে গিয়ে ধুয়ে আপনাকে তারপর জুতো পরতে হবে। সো সমুদ্রের কাছে যেতে গেলে আপনাকে কিন্তু এই পলিটা পাড়াতে হবে, আর তারপর না আপনি স্নান করতেই পারেন। এখানে সমুদ্রের জল কিন্তু খুব পরিষ্কার। আমাদের দুজনের পাই হয়ে গেছে আর্টিফিশিয়াল মোজা, মানে এই পলিমাটির কাদা। তবে প্রবলেম কিছু নেই, জোয়ারের জল বাড়ছে আর এদিকে এলে তখনই স্নান সেরে নেবো। সো আমাদের অপেক্ষা করতে হবে জলটা আসার জন্য। তার আগে ওই নৌকার দিকে ঘুরে আসা যাক। এই দেখুন, এটা কি জানি না, আর এটা বড়সড় একটা ঝিনুক, মানে শঙ্খর আকৃতি একটা ঝিনুক। এরকম অনেক কিছু জিনিস এখানে পড়ে আছে। কারণ একটাই, যে এখানে মানুষজন কম আসে, তাই তাদের চোখে পড়ে কম। এই দেখুন, আবার একটা কি, এই দেখুন ঝিনুক। আর ইসাবাস, সে আমি ডুবলাগিরি সি বিচে ছোটো ছোটো ঝিনুক দেখছিলাম, বলছিলাম কাছ একটা মুক্ত পেতাম, মুক্ত তো পাচ্ছি না, কিন্তু এই ধরনের অনেক কিছু জিনিস এখানে কিন্তু পড়ে আছে ছড়িয়ে ছিটিয়ে। এই দেখুন, ঘুরতে ঘুরতে আমি 3-4টে পেয়ে গেলাম। আরও একটা এখানে জড়ো করি, যাওয়ার সময় নিয়ে যাব। খুব সুন্দর। হাই, পলির শাস্তি পা ধুয়ে আমার হলো। এবার ওই আমার ক্যামেরাম্যান মানে বন্ধু অভিকের পালা, ও আসছে। এবার নেমেছে অভিক, এবার তার পাপ মানে করণের পালা। অ্যাকচুয়ালি এই জায়গাটা, মানে যে রাস্তা দিয়ে এলাম সেম রাস্তাটা দিয়ে দুপাশে এরকম ম্যানগ্রোভের একটা সুন্দর গভীর অরণ্য, আর ওই দূরে সমুদ্র সৈকত। জল যেহেতু ভাটার সময় অনেকটা পেছনে চলে গেছে, আর পলি লেগে গেছে পায়ে, আর তার শাস্তি এইখানে এই পা ধুয়ে সম্পন্ন করতে হচ্ছে। হঠাৎ যদি চোখ বন্ধ করে এই জায়গাটা এনে কাউকে দাঁড় করাই, তাহলে সে বলতে পারবে না যে আমি এক্স্যাক্টলি কোথায় আছি। ভাববে যে আমি তাকে সুন্দরবন বেড়াতে নিয়েছি। না, এটা সুন্দরবন নয়, এটা অন্য জায়গা। এটাই হয়তো আবেগ, আর এটাই হয়তো অনুভূতি। কোনো এক সময় ঘরের চার দেয়ালির মধ্যে নিজেকে আবদ্ধ করে নিয়েছিলাম, আর যেদিন থেকে বাইরে বেরোতে লাগলাম, তখন দেখতে পেলাম এই জগৎ, এই পৃথিবী কত সুন্দর। পুনরায় হাত পা ধুয়ে আমরা যাব ম্যানগ্রোভের ওই ঝাউবনটার দিকে। এই সেই সমুদ্রের পার, ওই দূরে রাখা আছে আমার বাইকটা, আর এই রাস্তা ধরে আমরা যাচ্ছি ঝাউবনটার ভেতরে। অ্যাকচুয়ালি সেই বরাবরের মতোই আমার কিরা সেম কিছু তেমন জায়গা যেখানে মানুষ সচরাচর আসে না, বা গড়পত্তায় যেখানে মানুষের মানে পদক্ষেপ একটু কম, সেই সব জায়গায় ঢুকতে আমার ভালো লাগে। তার এমন কিছু একটু অজানা জায়গায় যেতে ইচ্ছা করে, যেখানে হয়তো মানুষ আসেনি। তবে এটা পুরোটাই একটা ঝাউয়ের বন, এখানে বেশি কিছু হয়তো যাওয়ার জায়গা নেই, আর তেমন পথও মানে রাস্তাও ডিটেক্ট করে দেওয়া নেই। এদিক থেকে আবার একটা রাস্তা দেখা যাচ্ছে। কিছুক্ষণের জন্য এসে এখানে মানে গরম থেকে ছাওয়ায় সময় কাটাবার জন্য ভালো। অভিক, এদিকটা এসো। হ্যাঁ, এখান দিয়ে একটা রাস্তা দেখা যাচ্ছে। হ্যাঁ, তা বস, জায়গাটা কিন্তু ব্যাপক, একটা অভিনব
একটা নতুনত্বের ছোঁয়া এই বীজটায়। তার কারণ হচ্ছে সচরাচর এরকম ঝাউবন সবকটা বীজের সামনে দেখা যায় না। হ্যাঁ, এইখান দিয়ে একটা হালকা রাস্তা আছে, হ্যাঁ, মানে যাবার উপযুক্ত একটা রাস্তা আছে, কেননা এখানে কিছু গাছপালা কেটে দিয়েছে। আহা হা, দেখুন, পিকনিক করার জন্য বা আপনার বাড়ি থেকে নিয়ে আসা খাবার দাবার খাওয়ার জন্য জায়গাটা কিন্তু বেশ ভালো। এখানে কিন্তু গরমকালেও তেমন রোদ্দুর পাবেন না। হ্যাঁ, সমুদ্র সৈকত, বালিয়াড়ি জায়গা, বালি উত্তপ্ত হলে একটু গরম অবশ্যই আপনার লাগবে, না হলে জায়গাটা কিন্তু বেশ ভালো। এখানে অনেকে কিন্তু পিকনিকও করেছে, খাবার দাবারও খেয়েছে। তাই পুরোটাই কিন্তু এরকমই ধরনের একটা বন জঙ্গলে ঘেরা একটা ঝাউবন। সো বসার জন্য, সময় কাটাবার জন্য ঠিক আছে, বাট আদারওয়াইজ তেমন কোনো কিছু নেই, পুরোটাই এরকম একটা ঝাউবন। সো বেশ কিছুক্ষণ আমরা দুজনে মিলে এখানে সময় কাটাচ্ছি। পায়ে পলি মেখেছি, ওই সমুদ্রের জল পর্যন্ত গেছি, তারপর আবার এসে পা ধুয়েছি, লাল কাঁকড়া দেখেছি এবং ওই ঝাউবনের ভেতরেও ঘুরেছি। সো ওভারঅল এখানে যা যা করার সেগুলো মোটামুটি সবই করেছি। তবে এত কাছে এসে মানে খুবই পরিচিত বা জনপ্রিয় একটি জায়গা, যেটা সবাই হয়তো জানে, বকখালি। এখান থেকে মাত্র 10 কিলোমিটার দূরত্ব, আর সেটা পড়বে টুয়ার্স ওই দিকে, বিচের রাস্তা ধরে নয়, মানে যে রাস্তা ধরে এসেছিলাম ওই রাস্তা ধরেই আমাদের পুনরায় যেতে হবে। সো এইখানকার মানে ঘোরার বা বেড়ানোর আনন্দটা উপভোগ হয়ে গেছে। এবার ফেরার সময় আমরা বকখালি বিচটা একবার ঘুরে আসবো। তো চলুন আমরা এখান থেকে বেরিয়ে বকখালির দিকে যাওয়া যাক। সে বিচে ঘুরে আজকে আমরা দুজনে হয়ে উঠেছি লাল কাঁকড়া। এক বিচ ছেড়ে আর এক বিচে চলে এলাম। এটা সেই চির পরিচিত বকখালি সমুদ্র সৈকত। যে সমুদ্র তটটার ওপর দিয়ে মানে আমি এবং আমার বন্ধুরা বা বাকিরা যারা হাঁটছি, সেটা কিন্তু স্থলভূমি থেকে তো উঁচু। সো এই জায়গাটায় কিন্তু জল আসে না, জল আসে টুয়ার্ডস ওই লেফট সাইড এবং ওই রাইট সাইড দিয়ে। আর যেহেতু পেছনটা মানে যেখান থেকে আমরা উঠছি বা যে এই যে স্থলভূমিটা, যে মেন যে উপত্যকাটা আছে, তার পেছনটা কিন্তু নিচু। জলটা একটা সার্কেলের মতো হয়ে পেছনে ঢোকে এবং যখন জোয়ারের জল অলমোস্ট পেছনে 2 থেকে 3 তলা জমে যায় বা 3 তলা মতো ফ্লো এসে যায়, তখন আমরা সবাই বা যারা এখানে রয়েছে তারা কিন্তু ভেতরে থাকে। সো এই জিনিসটা এখন হবে না, কারণ এখন জোয়ার আসেনি। তবে এই জিনিসটা এই বকখালি দ্বীপে অবশ্যই কিন্তু মনে রাখবেন। আমি প্রথমবার এলেও এখানকার আগে যা ঘটনা ঘটেছে সেগুলো কোনো খবরের মাধ্যমে বা সোশ্যাল মিডিয়া বা ফ্রেন্ড সার্কেলে আমি এগুলো শোনা এবং ঘটনাগুলো কিন্তু অবশ্যই সত্যি। তাই এখানে এলে এই জিনিসগুলো, বিশেষ করে জোয়ার ভাটার টাইম, লোকালে এখানে বিচে যারা খাবার দাবার বিক্রি করছে তাদের থেকে জেনে নেওয়া, অথবা আপনি গুগল করে অবশ্যই জেনে নেবেন যে এখানে জোয়ার ভাটার টাইম কেমন কি আছে। ইচ্ছা থাকলেও হয়ে ওঠেনি লালগঞ্জে চান করার পরিস্থিতি। তবে 170 কিমি বাইকিংয়ের পর এই নিরিবিলির মধ্যে সমুদ্র স্নান ছিল স্বর্গ অনুভূতির মতো। জীবনে কালকেও দেখেনি, তাই আজকের দিনটা এমনভাবে বাঁচো যেন কালকের দিনের জন্য আফসোস না হয়। আর ওই দূরে
আছে আমার বন্ধু অভিক। সে পাহারা দিচ্ছে আমার ব্যাগপত্র, এবং আমার চান হয়ে গেলে সেও নামবে এই জলে। এইটা কি বলুন তো, জেলিফিশ। এইখানে অনেকগুলোই মোটামুটি ছড়িয়ে ছিটিয়ে আছে। এই একটা। সো এই ধরনের জিনিসগুলো হাত দেবেন না। কাজ শেষ হয়ে গেছে, আর ফিরে যাচ্ছি সমুদ্র থেকে সেই পাড়ের দিকে। ওখানেই একটা হোটেলে রাখা রয়েছে বাইকটা আর হেলমেটটা, আর তারপর ওখান থেকে খাওয়া দাওয়া সেরে লম্বা বাড়ি ফেরার একটা জার্নি। মধ্যিখানে ওখানে গিয়েছিলাম দৌড়ে, একটা ফুটবল চলে এসেছিলো, বিচে কিছু ছেলে ফুটবল খেলছিল। হালকা করে একটা বুড়ো পায়ে লাথি মারলাম, বলটা সুইং খেয়ে জালে ঢুকে গেল, আর 1-0 এগিয়ে গেল আমার এবং অভিকের দল। সো খাওয়া দাওয়া সেরে চলে এলাম আমার গাড়ির কাছে। এবার ফেরার পালা। একটা দিন দুটো সমুদ্র সৈকতে কাটালাম, আর এবারে বন্ধুকে নিয়ে, বন্ধু অভিককে নিয়ে একটা দিন দুটো সমুদ্র সৈকতে কাটালাম। সো আপনাদের এই ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। কোনো কিছু জিনিস জোর জবরদস্তি করে চাওয়া পাওয়া যায় না, তাই জন্য বেশ কিছু ভিডিওতে আপনারা দেখবেন যে আমি লাইক করুন, সাবস্ক্রাইব করুন এই কথা বলা বন্ধ করে দিয়েছি। ভালো লাগাটা সম্পূর্ণ আপনাদের, আর আপনাদের আশীর্বাদ করাটা সেটা সম্পূর্ণ আপনাদের। সো এখান থেকে একটা দীর্ঘ 150 কিলোমিটারের রাস্তা জার্নি করে বাড়ি ফিরছি, আর তার সাথে সাথে শেষ করছি আমার এই ভিডিও পর্ব। দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী ভিডিও পর্বে। এই পর্ব এখানেই শেষ। টাটা, চললাম।